শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আমাদের প্রেমের ঘুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নিয়া এখানে এরিনকে দেখে কিছুটা চমকে গেল, কিন্তু পিছনে আক্রমণকারীদের কথা মনে হতেই দৌড়ে গিয়ে এরিনকে জড়িয়ে ধরল। কি হয়েছে নিয়া, এখানে কেন? আর এরাই বা কারা তোমাকে আক্রমণ করার জন্য আসতেছে? সে কথা পরে বলছি, তুমি আগে তাদেরকে আটকাও, তারা আমাকে ধরে বাবার কাছে নিয়ে যাবে। বাবার কাছে তো নিয়ে যাব, তাতে কি হয়েছে? অনেক সমস্যা আছে, তোমাকে একটু পরে বলি। তুমি আগে আমার কথাটা শুনো, তাদেরকে তুমি আগে আটকাও। এদিকের লোকগুলো এরিনের নিকটে আসতেই এরিন তাদেরকে থেমে যাওয়ার জন্য বলল, কিরে তুই কে? আমাদের থামালি কেন? তোর সাথে যে আছে তাকে আমাদের হাতে তুলে দে, তাতে তোর মঙ্গল, তোকে তোর জীবন উপহার দিয়ে দিব। এত সোজা নাকি? তারপর এরিন ম্যাজিক পাওয়ার দিয়ে একটা তলোয়ার বানালো আর তাদের দিকে ছুড়ে দিল। তলোয়ারগুলো তাদের সবার মাথাগুলো শরীর থেকে আলাদা করে আবার এরিনের কাছে তলোয়ারটা ফিরে আসলো। মুহূর্তের মধ্যে সকলেই সেখানে মারা গেল। তারপর বলো কি হয়েছে? তুমি আবার দৌড়ে আসছো কেন? আর তোমার বাবা কি করছে? আসলে আমার বাবা একজন শয়তানের উপাসক। তিনি শয়তানের কাছ থেকে একটা শক্তিশালী তলোয়ার পাওয়ার আশায় অনেকগুলো মানুষকে বলি দিয়েছিল। বলি দেওয়ার জন্য অনেকের প্রয়োজন ছিল। অনেক রাজ্যের রাজাকে বাবা লোভ দেখিয়ে তারপর এসব মানুষ জোগাড় করেছে। এখানে মানুষ বলতে মনস্টারকে বোঝানো হচ্ছে। অবশ্য তলোয়ারটা কিছুদিন আগে থেকে ব্যবহার করতে পারছে, কিন্তু সমস্যা হলো যে আমার বাবাকে সম্পূর্ণরূপে শয়তান আয়ত্ত করে নিয়েছে। কিছুদিনের মধ্যে এদিকে বাবার ভিতর থেকে থাকা আত্মাটাকে মেরে ফেলছে। তাই এখন আর বলতে গেলে উনি আর আমার বাবা নয়। এদিকে শয়তানটা আবার আমাকে বিবাহ করতে চায়। আবার কিছুক্ষণ আগে দুজন এঞ্জেল গিয়েছিল আমাদের রাজ্যে। মহিলাটার একটা হাত কাটা আর পুরুষটার রয়েছে। অবশ্য তাদের কথোপকথন একটু বুঝেছি যে তারা অনেক শয়তানের ভক্ত। মূলত তারা আমাকে আক্রমণ করার কথা বলেছিল। আজ নাকি সকল ডার্করা তোমার উপর আক্রমণ করবে। এ কথা আমি দরজার ওপাশ থেকে শুনছিলাম। হঠাৎই দরজার পাশে থাকা ফুলদানিটা নিচে পড়ে গেল। তারা শব্দ এর দিকে অনুসরণ করে তাকাতেই আমাকে দেখে ফেলে। তাই আমি জীবন বাঁচানোর জন্য এদিক দিয়ে পালিয়ে এসেছিলাম, আর মাঝখানে তোমার সাথে দেখা হয়ে গেল। কিন্তু তুমি অ্যাঞ্জেল রাজ্যের কি করো? তারপর এরিনের সাথে ঘটে যাওয়া সকল ঘটনাই নিয়াকে বলল। এবার নিয়া বুঝতে পারলো যে মহিলা তার হাত কাটা কেন। এখন কি করবে এরিন? এখন আর কি করব? যা করার যুদ্ধের ময়দানে করতে হবে। চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। তারা হয়তো এতক্ষণে চলে এসে গেছে, আমাদের প্রায় কাছাকাছি। শুধু এখন ওপরে ওঠার পালা। আর যদি তারা কোনো মতে হেভেনে ঢুকতে পারে, তাহলে এই রাজ্যের নিষ্পাপ একটা অ্যাঞ্জেলও বাঁচতে পারবে না মনে হয়। তাই আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তাদের এদিকে আসতে দিলে অনেক ক্ষতি হতে পারে। চলো যুদ্ধের ময়দানে যাওয়া যাক। মা বাবাকে জানানো যাবে না, জানালে অনেক সমস্যা হতে পারে। চলো তাহলে যাওয়া যাক। তারপর তারা হ্যাভেন থেকে বাইর হয়ে নিচের দিকে যেতে থাকলো। কিছুটা নিচে নামতেই দেখতে পেল যে অনেকগুলো ডার্ক সৈনিক উপরের দিকে উঠতে লাগলো। এরিন তাড়াতাড়ি গ্র্যাভিটি কন্ট্রোল করে সবাইকে থামিয়ে দিল। এবার এরিন নিচের দিকে ইশারা করতেই সবাই দ্রুত গতিতে নিচে পড়ে যায়। এতে করে অনেকেই মারা যায়। এবার এরিন আস্তে আস্তে নিচের দিকে নামলো। বিপক্ষে দিকে তাকিয়ে এরিন অনেকটা অবাক হয়ে গেছে, কারণ বিপক্ষে রয়েছে প্রচুর সৈনিক। নিয়া এর বাবা, সেনাপতি, মন্ত্রী আরো অনেক। তবে নিয়ার বাবা একটা ব্ল্যাক ড্রাগনের পিঠে চড়ে আছে। এরিন নিয়ার চারিদিকে একটা ব্যারিয়ার বানিয়ে দিল। নিয়া, তুমি এটা থেকে বাহির হবে। আচ্ছা। তারপর এরিন একটু সামনে এগোতেই তার দিকে অসংখ্য ম্যাজিক্যাল তীর আসতে থাকলো, অনেক পাওয়ারফুল ব্ল্যাক তীর। এরিন এবার অ্যাঞ্জেল রূপ নিল। যখনই তার দিকে ব্ল্যাক তীরগুলো আসছিল ঠিক তখনই এরিন তার ডানাগুলোকে জোরে একটা ঝাড়ি দেয়।
ঝাড়ি দেওয়ার ফলে একটা পালক বাইর হয়ে যায় ডানা থেকে। এবার পালকটা ওই তীরগুলোর দিকে যেতে থাকে। পালকটা তীরগুলোর যত নিকটে যাচ্ছে তার আকার পরিবর্তন হয়ে অনেক বড় পালকের রূপ নিল। এবার পালকটা সবগুলো তীর তার দিকে টেনে নিয়ে গেল, ফলে সবগুলো তীর পালকের ভিতরে চলে গেল। এবার পালকটা তীরগুলোকে ভিতরে নিয়ে একটা গোল আকৃতির বলের রূপ নিল। এবার এরিন বলটাকে ডার্কদের দিকে ইশারা করলেই ওইদিকে যেতে থাকলো। বলটা ডার্ক সৈনিকদের মাঝে পড়লো। এতে করে ওই জায়গার প্রায় সকলেই মারা গেছে। যারা মারা গেছে তারা ডার্ক সৈনিকদের 1/3 প্রায়। এবার কিং, লুসিফার, শয়তান, নিয়ায়ের বাবা অনেকটা রেগে গেছে। এভাবে সৈনিক মরলে তো তার হার নিশ্চিত। এবার পিছন থেকে বাইর হলো একজন। এরিন তাকে দেখে তো অবাক হয়ে গেছে, কারণ তিনি হলো তার স্কুল জীবনের প্রধান শিক্ষক আর ভার্সিটির একজন সাধারণ শিক্ষক। কিন্তু এরিন কোনোভাবেই বুঝতো না যে উনি একজন প্রধান শিক্ষক হয়ে ভার্সিটির সাধারণ শিক্ষক হয়ে কি লাভ করলেন। তারপর ওই শিক্ষক আর বাকি 2 ভাগের 1 ভাগ ডার্ক সৈন্য এরিনের দিকে আক্রমণ করতে আসছে, কিন্তু ডার্ক সৈন্যরা এরিনের প্রায় কাছাকাছি আসতেই ধোঁয়ার পরিণত হয়ে মিলিয়ে গেল। এদিকে হঠাৎই এরিনের উপর কিল ঘুষি লাইটিং বল দিয়ে একসাথে আক্রমণ করতেছে ডার্ক সৈন্যরা। এদিকে এরিন ওই সৈনিকদের দেখতে না পাওয়ার কারণে আঘাতগুলো এড়িয়ে চলতে পারতেছে না। হঠাৎই এরিনের বুকে একটা ছুরি ঢুকে যায়। এরিন সামনে তাকিয়ে দেখে যে তার সেই শিক্ষক তাকে আক্রমণ করছে। এরিন আর কিছু না বলে শিক্ষককে গলায় ধরে মাটিতে এক আছাড় দিল। শিক্ষকের তো জান বাইর হবার উপক্রম। এবার এরিন শিক্ষকের দিকে আস্তে আস্তে এগোতে থাকে, আর অপরদিকে ডার্করা তার উপর বিভিন্ন ধরনের আঘাত করেই যাচ্ছে, কিন্তু এরিনের কাছে এসব মশার মতো লাগছে। দেখো এরিন, কাছে আসবা না, আমি কিন্তু তোমার শিক্ষক হই। ছোটবেলা থেকে কিছুদিন আগ পর্যন্ত তোমাকে পড়িয়েছি, দয়া করে আমাকে মাফ করে দাও। ছাত্ররা ভুল করলে তা মাফ করা যায়, কিন্তু কোনো শিক্ষক ভুল করলে তা কখনো মাফ করা যায় না। তাছাড়া এখানে আমি যুদ্ধ করতে এসেছি, কাউকে মাফ করার জন্য না। তাছাড়া আপনি একজন শিক্ষক হয়ে এটা করলেন কি করে? হঠাৎই শিক্ষকটি ভ্যাম্পায়ারের রূপ নিয়ে এরিনের কাঁধে কামড় দিল। এদিকে এরিনের খুব হাসি পাচ্ছে। এদিকে শিক্ষকের দাঁতগুলো হঠাৎই এরিনের ঘাড়ে আটকে গেছে। মনে হচ্ছে তার শরীর থেকে সমস্ত মাংসপিণ্ড সহ তার দাঁতের মাধ্যমে এরিনের ভিতরে চলে যাচ্ছে। কিছুক্ষণের মাঝেই শিক্ষকটি একটা কঙ্কালে পরিণত হয়ে গেছে। এবার এরিন একটা হাসি দিয়ে কঙ্কালের মাথায় একটা টোকা দিল। কঙ্কালটা গিয়ে কিং এর পায়ের নিকটে গিয়ে পড়ল। কিং কিছুটা অবাক হয়ে গেছে। এবার হঠাৎই এরিনের চোখে কোনো ডার্ক সৈন্য আক্রমণ করলে এরিনের রাগ উঠে যায়। এবার এরিন একটা ফায়ারম্যান এর রূপ নিল। দেখতে অনেকটা বড়। শরীরের চারিদিক থেকে লাভা বাইর হতে থাকলো। লাভাগুলো যেই জায়গায় পড়ছে সেই জায়গাটা গুলোও লাভায় পরিণত হচ্ছে। আবার সব লাভাগুলো এরিনের ভিতরে প্রবেশ করে যাচ্ছে। এবার এরিন হা করে চারিদিকে সকল বাতাস তার মুখের মাঝে নিয়ে গিলে ফেলে দিছে। এদিকে যারা অদৃশ্য হয়ে এরিনকে আক্রমণ করেছিল তারা সবাই বাতাসের সাথে সাথে এরিনের পেটের মাঝে চলে যাচ্ছে। এদিকে যারাই এরিনের মুখের মাঝে যাচ্ছে তারাই মারা পড়ে যাচ্ছে। একে একে যারা আক্রমণ করতে এসেছিল তারা সবাই মারা গেছে। এবার এরিন স্বাভাবিক রূপে আসলো, কিন্তু তার কাপড়ের সমস্যা হবে দেখে সে আগে ম্যাজিক্যাল একটা পোশাক বানিয়ে পরে ফেললো। এবার কিং তার বাহনকে এরিনের দিকে আক্রমণ করতে পাঠিয়ে দিল। এরিনও তার স্টিকিকে তার দিকে আক্রমণ করার জন্য পাঠালো। অপরদিকে স্টিকিকে দেখে কিং সাথে তার বাহন সবাই অনেকটা অবাক, সাথে ভয়ও পেয়ে গেল। স্টিকি সামনে এগোনোর সময় তার রূপ পাল্টিয়ে একটা ফায়ার ড্রাগনের রূপ নিল, যা দেখে কিং এর বাহন অনেকটা ভয় পেয়ে গেছে। সে যখনই পালিয়ে যাবে ঠিক তখনই স্টিকি এসে পিছনের থেকে গিলে ফেলে তাকে। অনেক দিনের প্রতিশোধ পূরণ করলো, সাথে সাথেই হজম করে ফেলে ওইটাকে। এদিকে কিং স্টিকির পাওয়ার দেখে অনেকটা ভীতু হয়ে গেছে। এবার স্টিকি ক্ষিপ্র গতিতে গিয়ে কিং এর বাদে সকলের গলা শরীর থেকে আলাদা করে গিলে ফেললো, সবাই গলা ছাড়া। এবার স্টিকি গিয়ে এরিনের কাঁধে একটা ছোট পাখির রূপ নিয়ে বসে গেল আর পা দিয়ে নাক মুখ খোঁচাতে লাগলো। ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে কিং এর কিছুই বুঝতে পারলো না। হঠাৎই পিছন থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। কিং পিছনে তাকিয়ে দেখে যে তার পিছনে দাঁড়িয়ে থাকা সকল যোদ্ধারা নিচে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছে। রক্তে মাখামাখি হয়ে গেছে সম্পূর্ণ যুদ্ধস্থল, কারো গলা নাই।
এবার কিং এরিনের দিকে দৌড়ে যেতে থাকলো, এরিনও আসতে থাকলো। এবার শুরু হলো তাদের তলোয়ার যুদ্ধ। কেউ কারো থেকে কম নয়। হঠাৎই যখন কিং এরিনের বুকে বরাবর তলোয়ার বসাতে যাবে, ঠিক তখনই এরিন তার ব্লাড তলোয়ারটা বাহির করলো, আর এরিনের তলোয়ারটা দিয়ে কিং এর তলোয়ারটা বাঁকিয়ে তার নিজের বুকের মাঝেই ঢুকিয়ে দিল। কিং সাথে সাথে সেখানে পটে গেল। তার সম্পূর্ণ শরীরটা তলোয়ার শুষে নিচ্ছে। কিছুক্ষণের মাঝে কিং এর সম্পূর্ণ শক্তি তলোয়ারটা শোষণ করে নিল। এখন কিং এর শরীরটা অনেকটা শুকিয়ে গেছে। এদিকে নিয়া তার বাবার এমন অবস্থা দেখে যেই তার দিকে দৌড়ে ব্যারিয়ারটা পার করলো, ঠিক তখনই এরিনের পিছন থেকে একটা তলোয়ার এসে নিয়ার গলা কেটে চলে যায়। সাথে সাথেই নিয়া সেখানে মারা যায়। এরিন গিয়ে তাড়াতাড়ি নিয়াকে জড়িয়ে ধরলো আর বাচ্চাদের মতো কান্না করতে থাকলো। হঠাৎই নিয়ায়ের আত্মা জোরে জোরে হাসতে থাকে। এরিন সেদিকে তাকালে নিয়ায়ের আত্মা বলে, আমি প্রতিশোধ নিতে আসব। এটার ফল ভোগ করার জন্য প্রতীক্ষায় থাকিস। এটা বলেই হাওয়ায় মিলিয়ে গেল। এদিকে এরিন জোরে চিৎকার দিয়ে না বলে। হঠাৎ পিছনের দিকে তাকালে দেখে যে তার বাবা মা দাঁড়িয়ে যে আছে। শেষে তোমরা এটা করলা? কেমনি পারলা এটা করতে? আমরা ইচ্ছে করেই করি নাই, কেউ আমাদের হাত পা নিয়ন্ত্রণ করতেছে। আর কিছু বলতে পারলো না। হঠাৎই দুইটা তলোয়ার এসে তাদের গলা কেটে ফেলে। তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়লো। এরিন গিয়ে তার বাবা মা এর কাছে গেল। একদিকে তার বাবা মা আর কাটা মাথা পড়ে আছে, আর একদিকে এরিন গিয়ে তার মৃত মা বাবাকে জড়িয়ে ধরলো। এরিন তার মা বাবা এর কাছে গেল। একদিকে তার বাবা মায়ের কাটা মাথা পড়ে আছে, অপরদিকে তাদের বাকি অংশ পড়ে আছে। এরিন গিয়ে তার বাবা মা এর বাকি শরীরের কাছে গিয়ে বসলো আর জোরে জোরে কান্না করতে থাকলো। হঠাৎ এরিন পিছনে কি জাতীয় শব্দ পেয়ে তাকালো। পিছনে তাকিয়ে তো এরিন অনেক অবাক, কারণ পিছনে রয়েছে জাকির আর রেজিনা। কি রে এরিন, কান্না করছিস কেন? খুব কষ্ট লাগছে বুঝি? কাঁদিস না, সব কষ্ট সহ্য করতে হয়। যেমন আমি সহ্য করছি। দেখ, আমার চোখে কোনো কান্না নেই। একটু আগে তুই আমার বাপকে মেরেছিস, তারপরেও দেখ আমার চোখে কোনো কান্না নেই। কি তোর বাপ? কেন মনে নেই? একটু আগে যে তুই একজন শিক্ষককে মেরেছিলি, উনি আমার বাপ ছিল, আর তুই আমার বাপকে মেরেছিস, তাতে আমার কোনো দুঃখ নেই। বড় কোনো কিছুই পেতে হলে এসব ছোট কিছু ত্যাগ করতে হয়। এটা বলে জাকির এরিনের গলা বরাবর তলোয়ার দিয়ে আঘাত করতে যাচ্ছে। স্টিকি ব্যাপারটা বুঝতে পেরে জাকিরের দিকে আক্রমণ করার জন্য এগোতেই জাকিরের তলোয়ারের কোপে এরিনের গলা মাটিতে পড়ে যায়। আর একটু দূরত্বের জন্য স্টিকের আক্রমণটা সফল হতে পারল না। সাথে সাথে স্টিকিও নিচে পড়ে কাতরাতে লাগলো। এদিকে এরিনের মাথা আলাদা হয়ে অনেকটা দূরে পড়ে আছে। এরিনের কাটা মাথার দুই চোখ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লো। রক্তটা মাটিতে পড়ার সাথে সাথেই এটি শোষণ করে ফেললো মাটি। এবার এরিনের কাটা শরীরের দিকে খেয়াল করলো জাকির। কাটা শরীরের থেকে রক্ত যেই মাটিতে পড়তে যাচ্ছে, ঠিক তখনই জাকির গিয়ে এরিনের শরীরটা তুলে দিয়ে উল্টো করে হাড় করলো। কিন্তু ভাগ্য সহায় হতে পারলো না। তার আগেই রক্তের ফোঁটা মাটিতে পড়ে গেল। মাথার থেকে বাইর হওয়া রক্ত মাটিতে উপরে ভাসমান হলেও আর শরীর থেকে বাইর হওয়া রক্ত গিয়ে ওই রাজ্যের সাথে গিয়ে মিলল। একত্র রক্তটার সাথে মাটির সাথে মিলিয়ে গেল। এদিকে জাকির অনেকক্ষণ হা করার পরেও যখন তার মুখে রক্ত পড়ে নাই, ঠিক তখনই উপরের দিকে তাকিয়ে দেখে তার এক ফোঁটাও রক্ত নাই। জাকির অনেক রাগান্বিত হয়ে গেল। এবার সে এরিনের শরীরটাকে ছুঁড়ে ঢিল মেরে অনেক দূরে ফেলে দিল। আস্তে আস্তে এরিনের কেটে যাওয়া মাথা ও শরীর মাটিতে মিলিয়ে গেল। এই শালা এরিনের জন্য কোনো কাজই সফল করতে পারে না। জীবিত থাকতেও আমাকে সফল করতে দেয়নি, আর মৃত হয়েও না। হঠাৎ জাকির রেজিনার দিকে তাকিয়ে এক শয়তানি হাসি দিয়ে বলতে থাকলো, একটা পাইনি তো কি হয়েছে, তার জন্য একটা তো আছেই। এটা আমার জন্য অনেক সুখম হবে। বর্তমানে তো কেমন লাগলো একজন আদর্শ মানুষের জীবন কাহিনী? ইচ্ছা করলে তোমরা এমন হতে পারবা, শুধুমাত্র নিজের মনোবল ঠিক রাখতে হবে। গল্পটা তো অনেক ভালো লাগছে, তবে শেষের দিকটা ভালো লাগে নাই, খুব কষ্ট লাগছে। তবে এসব কল্পনাতেই সম্ভব। যাই হোক, চলো আমরা বাসায় চলে যাই, প্রায় সন্ধ্যা হয়ে এলো। চলো তাহলে। তো বাচ্চারা, তোমরা সবাই নিজ নিজ বাসায় চলে যাও, সন্ধ্যা হয়ে এলো প্রায়। নিঝা, চলো যাওয়া যাক। তারপর তারা বাসায় চলে আসলো। মা, তাড়াতাড়ি খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। সেই কোন সময় থেকে গল্প শুনে শুনে যেন কান ঝালাপালা হয়ে গেছে। আচ্ছা,
তুই বস, আমি তোকে খাবার দিচ্ছি। তারপর নিঝা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। অপরদিকে সাইবার এলিসা তাদের ভার্সিটিতে চলে আসলো। একটা কথা বলে রাখা ভালো, এরিনদের সময় যা কিছু ছিল এখন সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। কেন সেটা একটা রহস্য। এখন তাদের জন্য স্কুল ভার্সিটি সব এখন ভিন্ন জায়গায় হস্তান্তর হয়ে গেছে। এই 43 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে আছে। তো এলিসা, কি দেখো এটা তো কোনো সুন্দরী না। আমাদের ইতিহাস ম্যাজিক্যাল বুকে উল্লেখ করা আছে যে আজ থেকে 43 বছর আগে পড়ার জন্য যে স্কুল ভার্সিটি ছিল এটা অনেক সুন্দর ছিল। আর এটা দেখো, অনেকটা হাওয়ার উপর ভেসে আছে, না আছে মাটিতে, না আছে আকাশে। আস্তে আস্তে সব জানতে পারবে। তাড়াতাড়ি চলো, পরে আবার প্রিন্সিপালের কক্ষ লাগিয়ে ফেলবে, তখন আর আমরা কিছুই করার থাকবে না। চলো তাহলে। তারপর তারা প্রিন্সিপালের কক্ষের দিকে চলে গেল। অপরদিকে তোকে আর কতবার বলবো যে দিব, তারপর তুই এমন করিস কেন? আর একবার যদি এমন করিস তাহলে তোর জন্য শাস্তি পেতে হবে। আচ্ছা প্রভু, এই নিন আপনার আজকের প্রসাদ। 12 বছরের সাবালিকা, এই নিয়ে আপনাকে প্রায় 1000-এর মতো প্রসাদ দিলাম। একবার আমার কথাও ভাববেন। আচ্ছা যা, কালকে তোর ছেলেকে আর তোকে এই প্রসাদের বাকিটা দিয়ে দিব। এখন যা, বিরক্ত করিস না, আমাকে ভোগ করতে দে। আচ্ছা প্রভু। তারপর লোকটি মেয়েটিকে তার প্রভুর দিকে ছুঁড়ে মেরে বাইরের দিকে চলে যাচ্ছে। আজ পর্যন্ত লোকটি তার প্রভুকে দেখতে পায়নি, শুধু তার কথা শুনতে পেরেছে। কিছু দূর যেতেই মেয়েটির আর্তনাদ চিৎকার শুনতে পাচ্ছে। লোকটি একটা হাসি দিয়ে চলে গেল। শুধু পরের দিন সকালবেলার অপেক্ষা। মেয়েটি মৃত আর জীবিত যাই হোক না কেন, তারা এটিকে ভোগ করবে। তারপর আবার মাংসগুলোকে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে। দুই বাপ বেটা, এটা যেন তাদের প্রতিদিনের রুটিন হয়ে গেছে। এদিকে সাইফ আর এলিসা প্রিন্সিপালের অনুমতি নিয়ে তার কক্ষে প্রবেশ করলো। আরে সাইফ জি, কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো তোমার সাথে মেয়েটি কে? আসলে ওর নাম হলো এলিসা, আমার হবু বউ। আমাদের সাথে ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক। দয়া করে যদি তাকে এখানে ভর্তি করাতেন তাহলে অনেক ভালো হতো। এভাবে বলতেছো কেন? আমাদের ভার্সিটির মাঝে এখনো অগণিত সিট খালি আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তারপর প্রিন্সিপাল একটা খালি কাগজ বাহির করলো। এটা পূরণ করে দাও। তারপর কাগজটা এলিসার মুখের সামনে ধরলে এটা নিজে নিজেই পূরণ হয়ে যায়। তারপর সাইফ কাগজটা প্রিন্সিপালের কাছে জমা দিল। প্রিন্সিপাল একটা রুমের চাবি দিল আর বলল যে কাল থেকে এরিনের সাথে ক্লাস করার জন্য। আসলে এখানে অতীত এর ইতিহাস, ম্যাজিকের বিদ্যা আর সাথে আরো অনেক কিছু শেখানো হয়। তারপর তারা বিদায় নিয়ে চলে যায়। পরের দিন সকালের দিকে সাইফ আর এলিসা প্রস্তুত হয়ে ক্লাসের দিকে যাচ্ছে আর নানা ধরনের কথা বলছে।